সাথে প্রত্যেকটির সাথে আপনাদেরকে সাথে পাবো আশা করি। এবং আমি আরেকটি কথা বলে আমাদের লাস্ট একটি পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগে যেমন ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং আজকের যে অবস্থা এটি আপনারা নিজেরাই বুঝতে পারেন। এখন নতুন দুটি হল হয়েছে। আমরা আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানেই মানুষ একটা মনে করতো যে এক ধরনের, এখন অন্য ধরনের মনে করে এবং সেটি বিজনেস ফ্যাকাল্টি একটি প্রমাণ। বাট আমরা শুধু বিজনেস ফ্যাকাল্টির মধ্যে বন্দী হয়ে থাকতে চাই না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যাকাল্টি ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে, রিডিং রুমের দিক থেকে, লাইব্রেরির দিক থেকে এ ধরনের সমৃদ্ধ হবে। সেক্ষেত্রে আমি আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তালাশ প্রোগ্রামে, আমরা চাইবো তালাশের মাধ্যমে এমন কোনো একটা প্রোগ্রাম হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু উনিও ছিলেন ইকোনমিক্সের স্টুডেন্ট, ওই অ্যালুমনাই আমাদেরকে পারে এমন একটা প্রোগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালুমনাই ছিল তাদের কাছে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইনফ্রাস্ট্রাকচার সমৃদ্ধ করতে কোথায় নিয়ে যাওয়া উচিত, তাদেরকে যেন আমাদের এখানে সহযোগিতা করা হয়। আমরা জানি আমাদের প্রোগ্রামে আজকে সুপারস্টার অনন্ত জলিল স্যার অসম্ভবকে সম্ভব করেন। উনি হয়তো আমাদের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মিনিমাম 10 থেকে 15টা হলের প্রয়োজন যদি আমাদের সকলের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে চাই এবং উনি হয়তো ওনার মিডিয়াকে অসম্ভবকে সম্ভব করেন। ইনশাআল্লাহ উনি আমাদের এমন কিছু একটা সম্ভাবনার কথা শোনাবেন, এমন কোনো সম্ভাবনার পথ দেখাবেন যেটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরিবর্তনকে সম্ভব করে তুলবেন। আমি আর দীর্ঘায়ু করবো না, আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে আজকের প্রোগ্রামকে সুন্দরভাবে আয়োজন আমাদের সহযোগিতা করবেন এবং আমরা শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবুল হাসনাত সোহাগ অনুষ্ঠানের এই প্রান্তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য এবং আমাদের আজকের এই আনন্দ আয়োজন আমাদের মিডিয়া টক দি চেঞ্জ মেকার্সের শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোশা স্যারকে আজ আমন্ত্রণ জানাচ্ছি। নতুন একটি প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি টাইমস, ডিউ টাইমস, তার উদ্যোগে আয়োজিত আজকের এই মিডিয়া টক পর্বের উদ্বোধনী পর্বে উপস্থিত ডিউ টাইমসের আমার স্নেহস্পদ সভাপতি, সাধারণ সম্পাদক সহ ডিউ টাইমসের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর শহীদ আখতার হোসেন এবং চেঞ্জ মেকারের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত আছে অনন্ত জলিল, মঞ্জুরুল করিম, সুদীপ সহ আমার এই তরুণ শিক্ষার্থীবৃন্দ। সবাই তোমরা চেঞ্জ মেকার, এতে কোনো সন্দেহ নেই। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। ডিউ টাইমস তাদের নতুন নতুন সৃজনশীল কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে এবং ডিউ টাইমসের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান নেতৃত্বে আছেন। তার মডারেশনে, তার পরিচালনায় ডিউ টাইমস প্রতিদিনই কোনো না কোনো নতুন নতুন জিনিস আমাদের সামনে উপস্থাপন করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক কার্যক্রম, সেটি ডিউ টাইমস অত্যন্ত সুন্দরভাবে তাদের যে ওয়েবসাইট, সেখানে তারা সেগুলো উপস্থাপন করছে। সারা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো বটেই, আমাদের বহু প্রাক্তন ছাত্রছাত্রী যারা দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, তারাও এই ডিউ টাইমস থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারে। তা আমি খুব বেশি সময় না নিয়ে শুধু এটুকু বলতে চাই যে এই মিডিয়া টক, এটির আয়োজন তারা করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সাথে মিডিয়া জগতের নামি দামি ব্যক্তিবর্গ, পেশাজীবী যারা নানাভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন, তাদের সাথে প্রত্যক্ষ একটা যোগাযোগের যে সেতু বন্ধন, সেটি সৃষ্টি করা এবং আজকে সেইভাবেই এই আয়োজন করা হয়েছে। আমরা আশা করি যে এই সমাজ এগিয়ে যাবে এবং সেজন্য পরিবর্তন দরকার। পরিবর্তনটা কোথা থেকে শুরু হবে? পরিবর্তন শুরু হবে আমার নিজ থেকে। আমি যদি পরিবর্তিত হই, দেখা যাবে পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু আমরা যদি নিজেরা পরিবর্তনের দিকে না গিয়ে শুধু পরিবর্তন চাই, সেই পরিবর্তন আনা কিন্তু দুঃসাধ্য হবে। তো আমরা সবাই পরিবর্তন চাই ভালোর জন্য, পরিবর্তন চাই যে অগ্রযাত্রার জন্য। কিন্তু পরিবর্তনটা হতে হবে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, এগুলোর উপরে ভিত্তি করে। এগুলোকে ভুলে গিয়ে পরিবর্তন আমরা চাই না। আমরা চাই আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি নিয়েই আমরা পরিবর্তনের দিকে এগিয়ে যাব এবং সেইভাবে যাচ্ছি আমরা। আজকে অনন্ত জলিল এখানে আছে এবং সে অসম্ভবকে সম্ভব করে। অসম্ভবকে সম্ভব করার জন্য যেটি আমার
পরামর্শ হবে যে এখানে আমরা সবাই সততার পথে চলব, আমরা সবাই দেশপ্রেমকে আমরা ধারণ করে এগিয়ে যাব, যত ধরনের দুর্নীতি অপরাধ আছে সেগুলোর থেকে বিরত থাকব। এইগুলো যদি করা যায় এটা হবে বড় ধরনের একটা সম্ভাবনার কাজ। এবং আমি জানি যে তোমরা যারা আজকে এখানে সমবেত হয়েছ, তোমাদের সাথে মিডিয়া টকে যারা যোগ দেবেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, যাতে এই দেশকে আমরা সত্যিকার অর্থেই একটি সুস্থ গণতান্ত্রিক মূল্যবোধের দেশ হিসাবে পরিণত করতে পারি। এবং সেখানে সবচেয়ে বড় অবদান তোমরাই রাখতে পারো, কারণ তোমরাই তো এই দেশকে সামনের দিনে পরিচালনা করবে। আজকে যারা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করে দিয়েছেন আমাদের জন্য, তারা তাদের জীবনের প্রায় শেষ প্রান্তে এসে গেছেন। অতএব বাকি কাজটা তোমাদের করতে হবে বলে তোমরাই এই অসম্ভবকে সম্ভব করবে, অর্থাৎ বাংলাদেশকে সত্যিকারের সমৃদ্ধ গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। সেই লক্ষ্যে তোমরা সবাই কাজ করবে, আমরা সবাই কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে এই মিডিয়া টক নিউ টাইমসের মিডিয়া টকের উদ্বোধনী পর্বের উদ্বোধন ঘোষণা করছি এবং মিডিয়া টক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই প্রান্তে আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারকে নিউ টাইমসের পক্ষ থেকে আমাদের যে আজকে বিশেষ অতিথি বক্তা আছে তাদের হাতে একটি ছোট স্মারক তুলে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই স্মারকটি তুলে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এবং পারফরমেন্স স্টাডি বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী। জোরে করতালি হবে। পরের পেজটি আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রাইম ফিকশন অনুষ্ঠান তালাশের সফল পরিচালক এবং সঞ্চালক মঞ্জুর করিম ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সর্বশেষ প্রেসটি এখন আমি বাংলার সুপার অ্যাকশন হিরো অনন্ত জৈনের হাতে তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের এই প্রান্তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আমাদের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর শহীদ আক্তার স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশি বক্তব্য নিব না। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে মিডিয়া টক, যারা চেঞ্জ মেকার্স তাদের সাথে মত বিনিময় হবে আমাদের নতুন প্রজন্মের। আমি শুধু দু একটি কথা বলবো। চেঞ্জ মেকার্স, আসলে চেঞ্জের সময় এখন এসছে এবং এই নতুন প্রজন্মে চেঞ্জ করবে, দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং সেটা শুরু হয়েছে। আমি যদি অনন্ত জলিলের কথাই বলি, হি ইজ এ রোল মডেল ফর দ্য চেঞ্জ মেকার হিসাবে, যেই কথাটি এবং সবার বুঝাই যাচ্ছে। আমি কেন বলছি, আমি সিনেমা হলে সাধারণত যাই না, যাওয়ার সুযোগও নেই, কিন্তু অনন্ত জলিলের দুটো ছবি আমি গিয়েছি এবং দুটা উত্তরণ। আমি যদি নিঃস্বার্থ ভালোবাসার কথা বলি, সেখানে শুধু একা যাইনি, আমাকে আসলে নিয়ে গিয়েছে নতুন প্রজন্ম, আমার আত্মীয় স্বজনরা 20 জন 25 জন। তারপরে সবচেয়ে মজা লেগেছে যে তারা 8 বার 10 বার করে ছবিটা দেখেছে এবং সেটাই হচ্ছে সাকসেস অনন্ত জলিলের, যে সিনেমা শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করা, সিনেমা হলে যে সিনেমা দেখা, সেটাই আমি মনে করি তার একটি সাফল্য এই চেঞ্জ মেকার হিসাবে। তারপরে যদি আমি সিনেমার দিকে যাই, মোস্ট ওয়েলকাম টু, সেটাতে নিঃস্বার্থ ভালোবাসা একেবারে একটা এন্টারটেইনিং, এইখানে আবার মেসেজ, একটু সিরিয়াস মুভি, মোস্ট ওয়েলকাম। যেটা দুর্নীতি, আমাদের উপাচার্য মহোদয় বলে গেলেন যে দুর্নীতির বিরুদ্ধে একটা মেসেজ তার আছে, দেশপ্রেমের জন্য যে পুলিশ অফিসার এবং সেই জিনিসগুলো এখানে এসছে। কিন্তু টেকনিক্যালি আমি যদি একটু সমালোচনা করতে চাই, নিঃস্বার্থ ভালোবাসার স্টানগুলি যতটা
লাইভলি ছিল, মোস্ট ওয়েলকামে টেকনিকটা ধরা পড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, নট দ্যাট সিরিয়াস সর্টস অফ স্ট্যান্ড, এগুলো আমার কাছে একটু, কিন্তু নিঃস্বার্থ দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, নিঃস্বার্থ ভালোবাসা। তা আমার যে কথাটা মেইন কথা হচ্ছে যে সিনেমা হলে যাওয়া আর এন্টারটেইনিং সিনেমা, সিরিয়াস মুভি, বিদেশে এন্টারটেইনিং মুভি বেশি চলে। মোস্ট অফ দ্য পিপল আমরা কেন যাই? এন্ড অফ দ্য ডে ফর এ রিল্যাক্স, একটু রিল্যাক্স করতে যাই। আমি সারা জীবন সারা দিন যদি এই প্রবলেমস এইসব নিয়ে থেকে একটু রিল্যাক্স না হয়, আমার যদি ব্রেনের যদি আমার ফুড না আসে, সেই জন্যই সিনেমা হলে যাওয়া। আবার সেখানেও যদি সেই প্রবলেম নিয়ে চিন্তা করতে হয়, ডিপ থিঙ্কিং করতে হয়, তাহলে আমি কেন যাব পয়সা খরচ করে এই সিনেমা দেখার জন্য? তো যাই হোক, আর একটু অনন্ত জলিলের কথা, যেটা সবাই আগ্রহে, অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে সিনেমার বাইরেও তার যে সমাজ সেবা, সেটার কথা আমি শুনেছি, জেনেছি। উনি অনেক সমাজের জন্য, সমাজ সংস্কারের জন্য অনেক কাজ করে থাকেন। আবার সে একই কথা বলতে হয়, আবার ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এবং যে ওয়েলকাম বক্তৃতায় আমাদের যে ডিউ টাইমসের সভাপতি বলেছেন যে অসম্ভবকে সম্ভব করতে পারে অনন্ত জলিল। সে অসম্ভবকে সম্ভব করবে, উনি একা তো করতে পারবেন না, তোমাদেরকে নিয়ে করবেন, এবং তোমরা তোমাদেরকে উদ্বুদ্ধ করবেন, তোমরা তোমাদের হাত বাড়িয়ে দিবেন, ওনার হাতকে শক্ত করবেন, যাতে সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, যে চেঞ্জ মেকার হিসেবে সে যাতে সমাজে এস্টাবলিশ করতে পারে। শুধু উনি একা নয়, তোমরাও যাতে ওনার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারো, যে যার অবস্থান থেকে। শুধু চেঞ্জ বললে হবে না, আমরা এটা চাই, এটা চাই, এটা চাই, এটা করে দেখাতে হবে এবং নিজে চেঞ্জ হতে হবে। এই কয়েকটি কথা বলে আমি ডিউ টাইমসকে ধন্যবাদ জানাই, তার সভাপতিকে এবং সেক্রেটারিকে। তারা সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ রক্ষা করে। ও যেহেতু ইন্টারনেট এবং আদার থিংস আমাকে দেখতে হয় এজ প্রো ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন, এখন একটি পর্যায়ে চলে গেছে। আমি তো ব্র্যান্ডিং এ চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ টাইমস। আমার যেটা অফিসিয়াল ওয়েবসাইট, তার চেয়েও বেটার হচ্ছে ডিউ টাইমস। আমার এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে ডিউ টাইম। আমি আশা করি প্রথম দিকে তাদের কিছু ত্রুটি, ভুল ত্রুটি, নানান কিছু ছিল, এখন অনেকটা কাটিয়ে উঠেছে, এবং আশা করি আরো উন্নত মানের সংবাদ এবং তাদের যে তথ্যপাত্য ভালোভাবে দিবে এবং নির্ভুল দিবে, সেইটাই আমি তাদের কাছে বলবো, যে কোয়ালিটি প্রোডাক্ট যাতে তারা দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে, আমাদের ছাত্রছাত্রীদের সম্বন্ধে বিভিন্ন খবরাখবর যাতে সুষ্ঠু সুন্দরভাবে প্রচার করবে, সেই কামনাই করছি। এবং আমি এই মিডিয়া যে টক আজকে প্রাণবন্ত হবে, এবং সেইটাই আমি আজ করতে পারছি। এটা তাপ উত্তাপ কিছুটা এখনই শুরু না হতে, যখন ফ্লোর যাবে মিডিয়া টকে, তখনকার অবস্থা আমি হয়তো আমার অফিসে বসে আই ইমাজিন যে কি হচ্ছে এখানে। আমি আর কথা বাড়াবো না, আমি সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য। ধন্যবাদ স্যার। এখন আমাদের অপেক্ষার পালা শেষ, আসছে এখন সেই মহাযখন, যখন আমরা মিডিয়া টক চেঞ্জ মেকারস আলোচনা অনুষ্ঠানে চলে যাব। কিন্তু এই চেঞ্জ মেকার আলোচনা অনুষ্ঠানটি আপনাদের সামনে সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন পত্রিকা ডিউ টাইমসের মাননীয় কন্টেন্ট মডারেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাননীয় প্রফেসর মফিজুর রহমান স্যার। একটি করতালির মাধ্যমে স্যারকে আমাদের এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অতএব সেই দিক থেকে আমি বলবো যে আপনারা যারা আছেন তারা আমাদের আমন্ত্রিত অতিথিদের কথা আপনারা শুনবেন, এবং শুনে কি প্রশ্ন হতে পারে, আপনার মনে কি ধরনের প্রশ্ন উদয় হয় বা কি জানতে চান, সেই ধরনের প্রশ্ন আপনারা কাগজে লিপিবদ্ধ করে আমাদেরকে দিলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে ওনাদের কাছ থেকে পাবো বলে আমি মনে করি। তো আমাকে যেহেতু সূত্রপাত ঘটাতে হচ্ছে, পাশাপাশি আমি মডারেশনের দায়িত্ব আছি, তো সে সূত্রে আমি বলতে চাই যে আসলে আমরা তো এখন তথ্য জোয়ারে বসবাস করছি। আমরা কিন্তু চারপাশে আমাদের এখন তথ্য, সেই তথ্য কিন্তু সমাজ বাস্তবতার তথ্য, সেই তথ্য হচ্ছে পরিবর্তনের তথ্য, সেই তথ্য বিভিন্ন রকম বিভিন্ন ফরম্যাটে আমাদের কাছে এসে উপস্থিত হয়, এবং সেই ফরম্যাটগুলি হচ্ছে গণমাধ্যম। আজকে যে আমরা মিডিয়া টকের কথা বলছি, সেই মিডিয়াগুলোই কিন্তু আমাদের কাছে তথ্যকে নিয়ে আসে। এখন আমরা সরাসরি যদি বলি যে কোন মাধ্যমগুলো সেই কাজ করে, তাহলে সাংবাদিকতার তথ্য আমাদের কাছে উপস্থাপন করে। সাংবাদিকতার মাধ্যম হচ্ছে টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, বিভিন্ন ধরনের আছে, অনলাইন নিউজ ম্যাগাজিন, এগুলো সব কিছুই আমাদের কাছে তথ্য উপস্থাপন করে।
অন্যদিকে যে আমাদের চলচ্চিত্র, সেই চলচ্চিত্র কিন্তু আমাদের কাছে তথ্য উপস্থাপন করে, কিন্তু প্রত্যেকটি গণমাধ্যমের একটি কেন্দ্রিকতা থাকে। যেমন আমরা সংবাদপত্রের ক্ষেত্রে বলি সেটা খুব বেশি ইনফরমেটিভ, যে তথ্যের প্রতি তাদের এক ধরনের বেশি কেন্দ্রিকতা থাকে। অন্যদিকে চলচ্চিত্র আমাদের কাছে যেমন তথ্য দেয়, তদ্রূপভাবে চলচ্চিত্র আমাদেরকে আনন্দ দেয়। তো সেই দিক থেকে চলচ্চিত্র হচ্ছে এক ধরনের রিক্রিয়েশনাল মিডিয়া। যদি আমরা সংবাদপত্রকে বলি ইনফরমেটিভ মিডিয়া, চলচ্চিত্র হচ্ছে আমাদের কাছে রিক্রিয়েশনাল মিডিয়া। আবার টেলিভিশন সেটি আমরা কিন্তু দুই দিক থেকেই বলি যে এটা হচ্ছে ইনফোটেইনমেন্ট মিডিয়া, যে এটা আমাদেরকে তথ্য দেয়, এটা আমাদেরকে আনন্দ দেয়, বিনোদন দেয়, সব কিছুই আমাদেরকে টেলিভিশন আমাদের সামনে উপস্থাপন করে। এর বাইরেও যে একটি মাধ্যম আছে, যেই মাধ্যমটি আসলে বিভিন্ন মাধ্যমে তার কন্টেন্টগুলো যেমন প্রবাহিত হয়, আবার মাধ্যম ছাড়া ঠিক স্টেজ পারফরমেন্সের মধ্যে দিয়ে কিন্তু তাদের তথ্য এবং বিনোদন তারা অডিয়েন্সের কাছে পৌঁছায়, সেটি হচ্ছে আমাদের নাটক, থিয়েটার পারফরমেন্স, সেই বিষয়গুলো। তো এই বিষয়গুলোকে সামনে রেখেই আজকে আমাদের এই মিডিয়া টকের আমরা আয়োজন করেছি, এবং আমাদের প্রধান যেই তিনটি ফিল্ড, সেই ফিল্ডের উপর আমাদের তিনজন আমন্ত্রিত অতিথি, সেই অতিথিরা এখানে উপস্থিত আছেন। দুই দিক থেকে দেখা যায় বিষয়টি। একটি হচ্ছে যে মিডিয়া ইটসেলফ ইজ এ চেঞ্জ মেকিং এজেন্সি, যে মিডিয়া নিজে সেই কাজটি করে, কিন্তু আদৌ কি মিডিয়া সেটি করতে পারে? মিডিয়াটা একটা যন্ত্র। মিডিয়ার পেছনে যে ব্যক্তিবর্গ থাকেন, সেই ব্যক্তিবর্গই আসলে, তাদের যদি সেই মেন্টালিটি, সেই দৃষ্টিকোণ, সেই দৃষ্টিভঙ্গি থাকে, তাহলেই কিন্তু পরিবর্তন সম্ভব হয়ে ওঠে। তো আমরা যাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আজকাল এই তরুণ প্রজন্মেরই অনেকটা, বর্তমান প্রজন্মেরই প্রতিনিধিত্ব করেন। আমরা চাই যে বর্তমানে যারা বয়স হয়েছেন তারা তো আছেনই, তারা চলে যাবেন এক সময়, কিন্তু সেই জায়গাগুলোকে নিশ্চয়ই তরুণ প্রজন্ম যারা আছে তারাই এক সময় সেই জায়গাগুলোতে অবদান রাখবেন। আমরা যদি থিয়েটারের কথা বলি, আমরা দেখেছি রাজনৈতিক থিয়েটার দেখেছি। যেমন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, তখন পথনাটকের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে মানুষকে উজ্জীবিত করা হয়েছে।